ঈদ মোবারক। ছাত্র শিবির বিপুল ভোটে ডাকসুতে জিতছে। এই বিজয় ছাত্র শিবিরের না, এইটা মজলুমের বিজয়। আমি 20 আগস্ট লিখছিলাম গত মাসে, ডাকসু নির্বাচন নিয়ে আমার প্রেডিকশন বলি, ছাত্র শিবির ভিপি জিএস সহ বেশিরভাগ আসনেই জিতবে, হলগুলোতে কিছু আসন ভাগাভাগি হবে, শিবিরের বিজয় হবে ফেনোমেনাল, ভোটের তফাৎ হবে প্রচুর। এই নির্বাচন শেষ পর্যন্ত বাঙ্গু সেকুলার এস্টাবলিশমেন্ট হইতে দেবে কিনা এটা দুশ্চিন্তা। খুব খারাপ কিছু ঘটায় নির্বাচন স্থগিত করে দিতে পারে, বিশেষ করে বামেরা শেষ মুহূর্তে নির্বাচন বয়কট করতে পারে। এবং জিএস 2 পদেই শিবিরের যে প্রার্থী তারা বিজয়ী হয়েছেন এবং এই বিষয়টি যিনি জানিয়েছেন তার কাছ থেকে প্রাপ্ত যে খবর সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনাদেরকে খুব সহজভাবে একটা বিষয় জানিয়ে নিই যে ভোট দেওয়া শেষ হয়েছে কখন আপনারা জানেন, তখন থেকে এখন পর্যন্ত সাংবাদিকরা সবাই সেখানে দাঁড়িয়ে আছেন এবং তারা অপেক্ষা করছেন যে ভোট গণনা শেষে ফলাফল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। প্রথমে আপনাদের মাঝে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্যর কিছু ভিডিও দেখিয়েছি, সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। এবার সম্মানিত দর্শক, ডাকসু নির্বাচনের পর থেকেই কিন্তু মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণ আলোচনার সৃষ্টি হয়েছে যে বিএনপি এবারে জাতীয় নির্বাচনে ক্ষমতায় যেতে পারবে না, যেহেতু ডাকসু নির্বাচনে শিবির প্রার্থী বিপুল পরিমাণ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। এ নিয়ে কিন্তু আলোচনা এবং সমালোচনা চলতেছে মিডিয়াতে। এবার চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য। যে কথাগুলা বলেছে শিবিরকে নিয়ে এবং বিএনপিকে নিয়ে, সম্পূর্ণ কথাগুলা শুনলে দর্শক আপনারা অবাক হয়ে যাবেন। সম্মানিত দর্শক, আমি আপনাদেরকে ভিডিওগুলা দেখাচ্ছি, রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওগুলা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। সম্মানিত দর্শক, চলেন আমরা সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্যর গুরুত্বপূর্ণ আলোচনাটুকু শুনে আসি যে বিএনপি এবং শিবিরকে নিয়ে যে কথাগুলা বলেছে ডাকসু নির্বাচনের পরে, সেই কথাগুলা কতটুকু সত্য এবং কথাগুলা কতটুকু যুক্তিসঙ্গত, সম্পূর্ণ কথাগুলা আমরা শুনে আসি সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্যর মুখ থেকে। একটা ইসলামপন্থী দল ফেয়ার নির্বাচনে জিতে আসবে, এর চাইতে বড় দুঃস্বপ্ন বাঙ্গু প্রগতিশীল বা ভারত বা পশ্চিমাদের নাই। কিন্তু ঠিকভাবে নির্বাচন হইলে এইটা ফলাফল হবে বাংলাদেশের রাজনীতিতে সুদূর প্রসারী। সেটা শুধু বাঙ্গু প্রগতিশীলরা না, সম্ভবত ইসলামপন্থীরাও ঠাউর করতে পারতেছে না। যা বলছিলাম তাই হয়েছে, তাই না? এই ফলাফল বাংলাদেশের সেকুলার এস্টাবলিশমেন্টের জন্য এক ভয়ানক দুঃসংবাদ। পুরা সেকুলার এস্টাবলিশমেন্ট কিন্তু দাঁড়াইছিল শিবিরের বিরুদ্ধে, শেষ রক্ষা হয় নাই। এখন আসেন আমরা দেখি ফলাফল আসলে কি বার্তা দিচ্ছে। বার্তা হইতেছে বাংলাদেশে ইন্ডিয়ান ন্যারেটিভ পুরোপুরি পরাস্ত হয়েছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে এই প্রজন্ম যতদিন থাকবে ততদিন ইন্ডিয়ান ন্যারেটিভ আর মাথা তুলতে পারবে না। কিন্তু ছাত্র দলের পরাজয়কে অবশ্যম্ভাবী ছিল না। ছাত্র দল এই নির্বাচনে জিতে যেতে পারত, ডাকসু তাদেরই হইতো। হয় নাই কারণ তাদের নির্বুদ্ধিতা, রাজনৈতিক অপরিপক্কতা এবং বেকুবের মতো আত্মবিশ্বাসের কারণে তাদের এই ভরাডুবি। বিএনপির এই ভরাডুবির পেছনে আছে বিএনপির কান্ধে চেপে বসা কিছু রাজনীতির জ্ঞানহীন মানুষ, অপদার্থ মানুষ। আমি একসময় দেখাইছিলাম, আজ তাদের ক্ষমা দেখায় পরিচিত করে দিতে চাই না, এরা হাতে ধরে বিএনপিকে গাড্ডায় ফেলছে। তাও একজনকে দেখেন কইছিল শিবিরের ভরাডুবি হবে, তৃতীয় বা চতুর্থ হবে শিবির। এরা হইতেছে পলিটিক্যাল অ্যানালিস্ট, বিএনপির বুদ্ধিজীবী। ভাবেন তাইলে কি অবস্থা বিএনপির। নাই বনে শিয়াল রাজা, এরাই বলছিল ছাত্রীদের হলে শিবির জিতবে না, জিতছে তো বটেই। রোকেয়া হলে, সাদিক কায়েমের নাম ঘোষণা হলে কেমন আনন্দে উল্লাস করে উঠছে ছাত্রীরা, দেখেন। আপনারা জানেন যে 5 আগস্টের পর যখন ছাত্র দলের ছাত্র শিবির সংঘাত শুরু হইলো, আমি তখন নিজ দায়িত্ব নিয়ে এই দুই দলের ভেতরে সংঘাত বন্ধ করার উদ্যোগ নিয়েছিলাম। সেই মিটিং এ শিবিরের প্রেসিডেন্ট সেক্রেটারি উপস্থিত থাকলেও ছাত্র দল প্রতিশ্রুতি দিয়ে হাজির হয় নাই। আমি কেন তাদের মধ্যে নেগোসিয়েশনের উদ্যোগ নিয়েছিলাম? কারণ আমি সেন্স করতে পারছিলাম বিএনপি মারাত্মক একটা ভুল করতেছে। তারা ধীরে ধীরে আওয়ামী ন্যারেটিভ গ্রহণ করতেছে। আওয়ামী লীগ যা বলতো তাই দিয়ে সে জামাতের বিরোধিতা করতেছে। আমি বিএনপির শীর্ষ নেতৃত্বকেও বলছি এইটা ভুল স্ট্র্যাটেজি। আমি ওনাদের উদাহরণ দিয়ে বলছিলাম, ধরেন গোলাম আজম একজন স্বাধীনতা সংগ্রামী, ভারতের অটল বিহারী বাজপেয়ীর মতো আর কি। তাইলে আপনি জামাতের রাজনৈতিক বিরোধিতা কেমনি করতেন? আপনি তো তারে স্বাধীনতা বিরোধী বলতে পারতেন না, মুক্তিযুদ্ধ বিরোধী বলতে পারতেন না। তো তাহলে অটল বিহারী বাজপেয়ীর মতো যদি গোলাম আজম স্বাধীনতা সংগ্রামী হইতো, তাহলে কিভাবে আপনি বিরোধিতা করতেন? সেভাবে করেন। আওয়ামী লীগ জামাইলা জামাতকে ঘায়ল করতো, সেটা বললে আপনি আওয়ামী লীগ হয়ে যাবেন। তাই হয়েছে। আপনি জামাতকে রাজাকার, স্বাধীনতা বিরোধী, পাকিস্তান বন্দী কিছু বইলাই দমাইতে পারবেন না, উল্টা জামাতের লাভ হবে, হয়েছে না? এর ফলে বিএনপি তার অ্যান্টি ইন্ডিয়া ভোট ব্যাংক হারাবে, তাই হারাইছে। সে আওয়ামী লীগের ভোট পাইছে। আপনি জগন্নাথ হলের ভোটের হিসাব দেখেন, দেখেন জগন্নাথ হলে পুরা ভোট মোটামুটি বিএনপি পাইছে, তাই না? তো তার মানে সে আওয়ামী লীগের ভোটটা নিচ্ছে, নিজের ভোট হারাই ফেলছে।
আর জামাত কি করছে যে অ্যান্টি ইন্ডিয়া ভোট ব্যাংক ইন্ট্যাক্ট রেখে সেকুলার ভোট টানার কৌশল নিতে পারছে। বিএনপি যতবার মুক্তিযুদ্ধ 1971 এই বলে জামাত শিবিরকে আক্রমণ করবে, ততবার জামাতের অ্যান্টি ইন্ডিয়া ভোট আরো বাড়বে। জামাত যে বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়া রাজনীতির সবচেয়ে বড় কামেল এজেন্সি, এটা বেশি স্ট্যাবলিশ হবে। বাংলাদেশের প্রধান দ্বন্দ্ব বিএনপি ধরতে পারে নাই। প্রধান দ্বন্দ্ব নিয়ে আমি অনেকবার বলছি, আমি এই বিষয়ে বলছিলাম যে বিএনপির এই আওয়ামী মুক্তিযুদ্ধের রাজনীতি পরাজিত হবে। আমি বলছিলাম, শোনেন এডিটর সাহেব একটু শোনায় দেন আমার আগের ইয়ে থেকে, দ্বন্দ্বটাও আবার শুনলে আবার মনে হবে যে কি বলছিলাম। শোনান এডিটর সাহেব, একটা সমাজে নানা রকম দ্বন্দ্ব থাকে। একটা নদীতে যেমন নানা ধরনের স্রোত থাকে, একটা না অনেকগুলো স্রোত থাকে, ছোট বড় মাঝারি, তেমন সমাজেও থাকে। যেমন ধরেন আমাদের দেশে ধনী গরিবের একটা দ্বন্দ্ব আছে না, সেকুলার আর ধর্মবাদীদের একটা দ্বন্দ্ব আছে না, ইংরেজি জানাদের সাথে বাংলা মিডিয়ামের দ্বন্দ্ব আছে না, শহর আর গ্রামের দ্বন্দ্ব আছে না? আছে। শহরের লোকেরা তো গ্রামের লোকদের তাচ্ছিল্য করে খ্যাত বলে, তাই না? বড় লোক আর গরিবের দ্বন্দ্ব আছে না? এইরকম অসংখ্য দ্বন্দ্ব পাইবেন দেশে। এই দ্বন্দ্বগুলোই রাজনীতি, কনফ্লিক্ট সিচুয়েশন, এটাই রাজনীতি। একটা পক্ষের সাথে আর একটা পক্ষের দ্বন্দ্ব, এই রাজনীতি, এটাই রাজনীতি। কিন্তু এর মধ্যে একটা প্রধান দ্বন্দ্ব থাকে, এক নাম্বার, সেটা খুঁজে বের করতে হয় কোনটা প্রধান দ্বন্দ্ব। এটাই পলিটিক্যাল ওয়ার্কারদের কাজ, এটাই রাজনৈতিক নেতাদের কাজ। আপনি ইতিহাসে তাকাইলে দেখবেন ব্রিটিশ আমলে প্রধান দ্বন্দ্ব কি ছিল? ব্রিটিশদের সাথে আমাদের দ্বন্দ্ব না, না তা না। প্রধান দ্বন্দ্ব ছিল জমিদার আর প্রজা। অসংখ্য কৃষক বিদ্রোহ হয়েছে, এর ফলশ্রুতিতে পাকিস্তানের জন্ম হয়েছে। ভারতের স্বাধীনতা আন্দোলন আর পাকিস্তান সৃষ্টি এক না, দুইটা আলাদা দ্বন্দ্বের ফল। পাকিস্তান আমলে দ্বন্দ্ব কি ছিল? বাঙালি আর অবাঙালিদের, তাই না? হাসিনা আমলে দ্বন্দ্ব কি ছিল? প্রধান দ্বন্দ্ব ভারতীয় আধিপত্যবাদের প্রত্যক্ষ সেবাদাসী ফ্যাসিস্ট হাসিনার সাথে বাংলাদেশের নাগরিকদের মুক্তির আকাঙ্ক্ষার দ্বন্দ্ব। দুই পক্ষ, হাসিনা অ্যান্টি হাসিনা। এখন হাসিনা নাই, কিন্তু সেই প্রধান দ্বন্দ্ব আছে। ভারতীয় আধিপত্যবাদের প্রত্যক্ষ সেবাদাসী হয়েছেন আপনারা, বিএনপি। এখন আপনাদের সাথে বাংলাদেশের নাগরিকদের মুক্তির আকাঙ্ক্ষার দ্বন্দ্ব শুরু হয়েছে। এই লড়াই আপনারা পরাজিত হইবেন, অবশ্যই হইবেন। এটাই ইতিহাসের শিক্ষা। আজ হোক কাল হোক পরাজিত হইবেন। ইন্ডিয়ান সালসা খাইয়া যারাই বাংলাদেশের রাজনীতি করতে আসবে ধ্বংস হয়ে যাবে। যেই আসুক, যত বড় দল আসুক, মাথা তো রেখেন, কামে দিবে। যত কৌশল নেন আমাদের বিরুদ্ধে, কোনোটাই কোনো কাজে দিবে না, কোনো কাজে দিবে। তো বলছিলাম, যত কৌশলই নেন না কেন, কোনোটাই কাজে দিবে না, কাজে দেয় নাই। ভারতীয় বয়ান জয় বাংলা হয়ে গেছে। ইন্ডিয়া যে হারছে সেটা নিঝুম মজুমদারের আহাজারিতে শোনেন। ইলেকশনের আগে সে বাক্য জারি ছিল, সে বলছিল যে ওরাও হারবে আপনারাও হারবেন, মানে বিএনপি করছে আর কি। শুনেন, শুধু আপনার বিবেচনার উপর একটু ছেড়ে দেই। নাও ইট ইজ ইউর কল, ইটস ইউর টেক। সিদ্ধান্ত আপনার। কালকে নির্বাচন, প্রশ্নের জবাবটা আপনারাই দিয়ে দেন। যদি জামাত শিবির নির্বাচিত হয়, হেরে গেছি, আপনারাও আমরাও সম্মিলিতভাবে। প্লিজ হেরে যায়েন না। তো বিএনপি কেন এইভাবে দুর্বল হয়ে গেল? হাসিনা বিরোধী লড়াইয়ে হাসিনার ন্যারেটিভ ভাঙায় বিএনপির কোনো ভূমিকা ছিল না। আর কালেকটিভ লড়াইয়ে বিএনপির সংখ্যা ছাড়া কোনো ইন্টেলেকচুয়াল ইনপুট ছিল না। এটা সত্য। এটা বিএনপি পছন্দ হবে না, কিন্তু যাই হোক এটা সত্য। এটা বিএনপি বুঝতে পারেনি, নিজেও বুঝতে পারেনি, জনগণও বুঝতে পারেনি যে বিএনপির ইন্টেলেকচুয়াল ইনপুট নাই। 5ই আগস্টের পর ক্রেডিট নেওয়ার পালা চলছে, কে কত বড় মাস্টার মাইন্ড তার হিসাব করছে। এই কাজগুলো আমরা করতাম, ন্যারেটিভ বিল্ডিং এটা আমরা করতাম। এবং বিএনপি যখন থেকে আমাদের কাছ থেকে দূরে সরে গেছে, হিসাব করে দেখেন, তখনই বিএনপি দিগ্ভ্রান্ত হয়েছে আর জনসমর্থন কমতে শুরু করছে। আমি বলতেছি না যে আমাদের জন্যই কমছে, বরং কমছে এই কারণেই যে আগে আমরা যে ন্যারেটিভ তৈরি করতাম এটা তো বিএনপির জন্যই করতাম। ফ্রি করতাম, ডিফেন্ড করতাম তো বিএনপিরই, ফ্রি। এখন তার করি না, তাই সব দুর্বলতা ফাসাদ করে বের হয়ে গেছে। বিএনপি জামাতের রাজনৈতিক বিরোধিতা কিভাবে করতে পারতো এই নিয়ে আমার পরের এপিসোড দেখবেন। এখন জামাত কইতে পারেন, দাদা আপনি এইভাবে স্ট্র্যাটেজি কইয়া দিতেছেন, ভয় নাই, কইয়া দিলেও শুনবে না ওরা। আর যদি শুনেও তাতে আপনাদের ক্ষতি নাই। রাজনীতির জ্ঞান বিএনপির লবডাঙ্গা হইলেও ইগো আছে টনটনা, 16 আনার উপরে 18 আনা। এখন প্রশ্ন হইল, বিএনপি কেন এই রাজনৈতিক অবস্থান নিল? কারণ বিএনপি ডরাইতেছে যে ইসলামপন্থীরা ইমার্জ করছে, লীগ আর বামেরা না থাকলে সে এটা সামলাতে পারবে না। তারা এটা বুঝাইছে ইন্ডিয়া, তাই লীগের ভোট তাদের লাগবে। কিন্তু সেটা নিতে গিয়া যে নিজের ভোট ব্যাংক দেউলিয়া হয়ে যায়, 10 জয় বাংলা হয়ে যাইতেছে, তার কোনো খেয়াল নাই। রাজনীতিতে পলিটিক্যাল এনিমি বা দুশ্মন সিলেক্ট করতে হয়। আওয়ামী লীগ বিএনপির দুশ্মনের মর্যাদাও দিতে চায় নাই, সে তার দুশ্মন বানাইছিল জাতীয় পার্টিকে, গৃহপালিত দুশ্মন আর কি। হাসিনা চলে যাওয়ার পরে বিএনপি চাইছিল প্রথমে যে আওয়ামী লীগ তার দুশ্মন হোক, সেই জন্য সে আওয়ামী লীগ নিষিদ্ধ চায়নি। আওয়ামী লীগ দল নিষিদ্ধ হওয়ার পরে সে চাইছে জাতীয় পার্টি তাদের দুশ্মন হোক, মানে বিরোধী দল হোক। এটা ইন্ডিয়ার প্রেসক্রিপশন। তারা কখনোই চায় নাই জামাত বিরোধী দল হোক, এমনকি এনসিপি হোক। এখন নিজেরই বিরোধী দল হওয়া লাগবে। এখন শিবিরের এই বিজয়, ডাকসুতে বিজয় কি অর্থ বহন করে বা এটা কোথায় যাইতে পারে? এই ডাকসুই আগামী সরকারের ছায়া, যদি সে রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার জন্য তৈরি থাকে। 1971 ঠিক আগে তোফায়েল আহমেদ জিতছিল, আসম আব্দুর রব জিতছিল ছাত্রলীগ থেকে। তারপরেই আসছে 71 মুজিবের ক্ষমতা নেওয়া, 1990 আমানুল্লাহ আমার খোকনের জেতা, একই রকম। তাই এইবারে ডাকসুতে ছাত্র শিবিরের বিজয় এটাই বলতেছে আগামী জাতীয় নির্বাচনে বিএনপির বিজয় এখন অনিশ্চিত। এনসিপি আর রাজনীতিতে জায়গা করে নিতে পারবে না। তবে ধরেন মুজাহিদুল ইসলাম সেলিমরাও জিতছিল ডাকসুতে, মাহমুদুর রহমান মান্নারাও জিতছিল, কিন্তু জাসদ বাসদ বা সিপিবি ক্ষমতায় গেছে, যায় নাই। কেন আর কখন এই ডাকসু আগামীর ক্ষমতার রাস্তা হয়ে ওঠে আর কখন হয় না, সেই হিসাবটা জানতে হবে। আপনি যদি এই বিজয়কে ক্ষমতা পর্যন্ত নিয়ে যেতে চান,
প্রত্যেকটা পদক্ষেপ এখন হিসাব করে মাইপে ফেলতে হবে। আমি বিজয়ের আনন্দে আত্মহারা হইতে নিষেধ করছি, কারণ আগামীকাল থেকে শত্রুরা বিপুল বিক্রমে ঝাঁপায় পড়বে আমাদের উপরে, প্রচুর টাকা পয়সা নিয়ে, বাজেট নিয়ে, পুরো সেকুলার স্ট্যাবলিশমেন্ট ঝাঁপায় পড়বে, প্রথম আলো, ডেইলি স্টার নিয়ে। এই লড়াইটা জিততে হবে, আমরা এটা জিতবো। বাঙ্গুয়েলুট সেকুলার স্ট্যাবলিশমেন্ট জানে না আমরা কই দিয়া কেমনে চাপা মেরে দিব, কিন্তু আমরা দিব, এবং আমরা ওদের সাথে আগে আসছি। ওরা চলে ডালে ডালে, আমরা চলি পাতায় পাতায়। ফাইনালি বিএনপি নেতা কর্মীদের বলি, এবার বুঝছেন তো ভাই, সবার উপরে এইটা 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 ন্যারেটিভ তৈরির ক্ষমতা, এটাই আসল পাওয়ার। আমার কমেন্ট বক্সে এসে গালি দিয়ে, আমার নিয়ে ট্রল করে রাজনীতিতে গোল্লা খাইবেন বারে বারে। পলিটিক্যাল পাওয়ারটা তৈরি হয় মানুষের অন্তরের খবর জানার মধ্যে দিয়ে, আর তার ভিত্তিতে রাজনৈতিক কৌশল তৈরিতে। সংখ্যা এখানে কোনো মোটেই গুরুত্বপূর্ণ বিষয় না। আমি একজন, দুইজন, তিনজন, চারজন না 10 জন, আর আপনারা 1 কোটি কিনা কিচ্ছু যায় আসে না। আপনি 10 জনের কাছে হেরে যাবেন। জাতীয় নির্বাচনে একই ঘটনা ঘটবে, তৈরি থাকেন। আজকের ডাকসু নির্বাচনের ফলাফল কোনো সাধারণ ঘটনা না, এটা এক নতুন ইতিহাসের সূচনা, এক নতুন দিগন্তের ইশারা। যারা মনে করছিল ইসলামপন্থীরা কেবল প্রান্তিক শক্তি, তাদের ধারণা ভেঙে চুরমার হয়ে গেছে। এই বিজয় প্রমাণ করছে সঠিক ন্যারেটিভ, সংগঠনের শক্তি আর জনগণের অন্তরের খোঁজ জানা, এই তিনের মিলনেই ভবিষ্যৎ লেখা হয়। বাংলাদেশের মাটিতে ভারতীয় আধিপত্যের বয়ান ধসে পড়ছে, সেকুলার এস্টাবলিশমেন্ট হতভম্ব হয়ে গেছে, কিন্তু এই লড়াই কেবল আজকের বিজয় উদযাপনের মধ্যে সীমাবদ্ধ না। এখন থেকে শুরু হবে আসল সংগ্রাম, ন্যারেটিভ ধরে রাখা, তা আরো বিস্তৃত করা, আর জাতীয় রাজনীতির ময়দানে এই বিজয়কে রূপান্তর করা। ইতিহাস সাক্ষী, ডাকসু কখনো কেবল বিশ্ববিদ্যালয়ের দেয়ালে আটকায় থাকে না, এটা পুরো জাতির রাজনীতির পূর্বাভাস হয়ে ওঠে। তাই এই বিজয় কেবল একটা সংগঠনের না, এটা একটা প্রজন্মের, একটা জনগণের, একটা আন্দোলনের, একটা বিপ্লবের জয়। জানার জন্য আপনাদের কি মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ছোট্ট একটা জায়গায় অল্প কিছু ভোটার নিয়ে একটা ভোট সম্পন্ন হওয়ার পরে সেই ভোট গণনা করতে করতে এত রাত লাগার কথা কিনা? এখানে যে বিষয়গুলো হয়েছে সেটা হচ্ছে মানে গোয়েন্দা সংস্থার সাথে খেলা করে আমাদেরকে মজার বানরের খেলা দেখাচ্ছেন। তাদের দাবি হচ্ছে যে এখন যদি নাকি ফলটা ঘোষণা করা হয়, আমি যেমনটা জানিয়েছি যে ভিপি এবং জিএস 2 পদে শিবিরের প্রার্থী বিজয়ী হয়েছেন। এটা যদি প্রকাশ করা হয়, সেক্ষেত্রে ছাত্রদলের পক্ষ থেকে তারা ঢাকা শহরের সব জায়গায়, তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে বিভিন্ন জায়গায় তারা অবস্থান নিয়েছে এবং সেখানে বিশাল পরিমাণের তাদের নেতাকর্মীরা সেখানে আছেন। তারা বিশৃঙ্খলা করবেন এবং সেটা যদি করা হয় তাহলে তৃতীয় পক্ষ এখানে সুযোগ নেবেন। আরে বেটা, এই গোয়েন্দা সংস্থা এখন উপরে যারা আছে সবই তো তৃতীয় পক্ষ। আপনারা এখানে এসে এইসব এই হুজুরগিরি দেখাইতে এসে আমাদেরকে ভুলভাল বুঝায়েন না। সো ফলাফল যা হয়েছে সেটা জানাইতে হবে। এই দেশের মানুষ, শেখ হাসিনা এর আগে ওই নুরু ভিপি হয়েছিল, ওই সময় তারা চেয়েছিল সবগুলো ভোটই তারা নিয়ে নিবে, শেষ পর্যন্ত পারে নাই। ভিপি নুরুকে তারপর দেখেছে যে একটা দেই তাহলে আর পিছনের গুলো নিয়ে কোনো হবে না, ওরে ভিপি বানায় রাখো, তার কাজ যা করার তোমরাই করবা, সেটাই হয়েছিল। শেখ হাসিনা এখন বাংলাদেশে নাই। শেখ হাসিনা সেই রাতের ভোট, তারপরে হচ্ছে গিয়া ড্যামি ভোট, ভোটারবিহীন ভোট, এইসব ভোট আর এই দেশে হবে না। যেটা ফলাফল হবে সেটা করতে হবে। কেউ যদি বিশৃঙ্খলা করে, মনে করেন ছাত্রদল যদি নাকি মনে করে যে তারা বিশৃঙ্খলা করে তারপরে জিতে যাবে, বিশৃঙ্খলা করে তারপরে তাদের ভালো কিছু হবে, তাহলে হোক, কোনো সমস্যা নাই। আপনি যদি নাকি তৃতীয় পক্ষকে সুযোগ দিতে চান, তাহলে আপনি সুযোগ দেন। আপনার যদি ভালো হয় তাহলে হোক। আমরা এত তৃতীয় পক্ষের নিয়ে এত ভয় পায় লাভ কি? আপনারা আসতে দেন, গোয়েন্দা সংস্থারে নিয়ে আবার সেনা শাসন আসতে দেন, তারপরে আওয়ামী লীগকে আবার ফের পুনর্বাসিত করতে দেন, কোনো সমস্যা নেই। ভাই, হিসাব খুব পরিষ্কার। এই দেশের মানুষ, সারা বাংলাদেশের মানুষ আজকে আপনাদের নির্বাচন দেখেছে। এক মহিলা এসে বলল, তিনি ফোন করেছেন, হয় ফোন করে তারপরে দেখেছেন এই হচ্ছে, এই হয়ে যাচ্ছে। একজন তার বান্ধবী একজন ফোন করে বলেছেন যে ভিতরে ক্রস চিহ্ন দেয়া, সেখানে সারা দেশের সব মিডিয়া আজকে আপনার এখানে ছিল। এক একটা টেলিভিশন পত্রিকার 8টা 10টা করে টিম সেখানে কাজ করেছে। কারোর চোখে কোনো কারচুপি পড়লো না? এর আগে আমরা দেখি নাই কারচুপি নির্বাচন? এর আগে ওই ভিপি নুরো যেবার ভিপি হলো, সেবার আমরা দেখি না কিভাবে সব বের করে দিয়ে ছাত্রদলের লোকজন সেখানে করছে। একজন প্রক্টরকে ধরা হইলো। এগুলো তো সব মিডিয়াতে চলে এসছে। এবার তো আরো বেশি স্বচ্ছ ছিল। এবার ধরার জন্য তো কোনো মানে এই সায়েন্স দরকার নাই। যে মানুষগুলো সেখানে ছিল, যে মিডিয়াগুলো ছিল, সবাই ধরতে পারত। একটা প্রমাণ নাই। আপনারা কারচুপি নির্বাচন বলে তারপর একটা, আর ভাই আপনারা যে হারবেন এটা তো আমরা আরো প্রায় 1 মাস আগেই জানি যে আপনারা হারবেন। এটা নিয়ে এত নাটক-টাটক করে তো লাভ নাই। যদি জোর করে এখন কোন ধরনের করাইতে চান, কিংবা মনে করেন রেজাল্ট দেওয়ার পরে আপনারা সারা বাংলাদেশে একটা বিশৃঙ্খলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চান, বাংলাদেশের মানুষ আপনাদের এগুলো ভালোভাবে নেবে না। এর আগে শেখ হাসিনা যত জোর করে যত ভোটে নির্বাচিত হয়ে এসছেন, সেগুলোর পরিণাম কি এই দেশের মানুষ দেখেছে। তার চাইতে বরং প্রস্তুতি নেন। ভাই, এখনো রেজাল্ট হয় নাই, আপনি যেহেতু জানেন না, আপনার কাছে যেহেতু আসে নাই, তো প্রস্তুতি নেন। বিজয়ী হলে আপনি বিজয় মিছিল করবেন, বিজয়ী না হলে সুন্দর করে একটা নতুন কালচার তৈরি করেন। বিজয়ী প্রার্থীকে ডেকে এনে তাকে ফুল দিয়ে তাকে বলবেন যে আমাকে শিক্ষার্থীরা চায় নাই, লেটস ট্রাই নেক্সট টাইম, আমার এবারে দরকার নাই তো এটা নিয়ে এত কিছু করার। তো আপনি সেটা করেন। সেটা না করে এখন আপনি চাপ দিচ্ছেন আরেক গণেশ চন্দ্র রায়। আর গণেশ চন্দ্র রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি হইল কেমনে? আমি হিন্দু মুসলমান নিয়ে আলাদা করতে চাই না, কিন্তু এই গণেশ, এইদিকে আরেক চাঁদাবাজ আছে, হচ্ছে এই যে নিতাই রায়ের যে মেয়ে নিপুণ রায় আর তার বাপ গোয়ার স্বর। এই গোয়ার স্বর আর নিপুণ রায়, এই
2-4 মানে চাঁদাবাজিতে ওই ট্যানারি পট্টি-টট্টি ওই সাইডের এলাকার লোকজন পাগল। প্রতিদিনই কোনো না কোনো জায়গা থেকে এদের নিয়ে খবর আসে। এখন ভাই সমস্যা তো হইলো এরা এখানে চাঁদাবাজি করবে, সবার ইন্ডিয়াতে একটা করে বাড়ি থাকবে। আপনি বিএনপির মহাসচিব বানায় দেন। এই নিতাই এই কি বলে গণেশ গোয়ারশ্বরচন্দ্র রায় বা নিপুণ রায় এগুলিরে আপনি মহাসচিব বানায় দেন। খালি একটা কন্ডিশন দিবেন যে তোমরা ইন্ডিয়াতে কোনো কিছু করতে পারবা না, ডুয়েল পাসপোর্টটা জমা দিবা। দেখবেন আর চাঁদাবাজি করবে না, দান্দাবাজিও করবে না, সোজা হয়ে গিয়েছে। এদের এক পা এইদিকে থাকে, আরেক পা ওইদিকে। আওয়ামী লীগের যে কটাই গোয়ারশ্বররা থাকে, গোয়ারশ্বররা এখানে কামায়, ওইখানে এনে তারপরে এই জমায়। আবার বিএনপিতে যে কটা আছে এখানে কামায়, ওইখানে জমায়। মূল কাজ একটাই, তথ্য রয়ের কাছে পাচার করা। সো এই গোয়ারশ্বরদের থেকে সাবধান। গণেশের সাহস হয়েছে একজন শিক্ষক ভিসি, তার মতো একজন ভদ্র এই গত 15 বছরে বর্তমান ভিসির মতো ভদ্র ভিসি, নিরপেক্ষ ভিসি আসে নাই। এই ব্যক্তির সামনে সে টেবিল থাপড়ে তারপরে তার সামনে কথা বলে। আমি এই নির্বাচনের ফলাফল যাই হোক, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিবিরের কাছে অনুরোধ থাকবে, এই গণেশরে যেখানে পাবেন সেখানে ওরে বুঝাই দিবেন কেমনে সম্মান দিয়ে তারপরে ভিসির সামনে কথা বলতে হয়। এটা আজকে যেটা আমরা দেখেছি এটা ছাত্রলীগের আচরণ। অতএব বিএনপির ভাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, এটা বিশাল নির্বাচন না। এই নির্বাচন দিয়ে দেশের রাজা, মন্ত্রী, মিনিস্টার এগুলো নির্বাচিত হবে না। অতএব যদি নির্বাচনে আপনাদের পক্ষে রেজাল্ট না আসে, সেটা মেনে নেয়ার জন্য প্রস্তুতি নেন। দেশে বিশৃঙ্খল কোনো পরিস্থিতি যেন না ঘটে, সেটা আপনাদেরও দায় আছে। আপনারা গেল 15 বছর যে কষ্ট করেছেন, আপনাদের ২-৪ জন এইসব রয়ের এজেন্টদের কথাবার্তা শুনে যদি অপকর্মে লিপ্ত হন, এটার দায় কিন্তু, এটার ক্ষতি কিন্তু সারা দেশের মানুষকে পূরণ করতে হবে। সো আপনাদের কাছে দায়িত্বশীল আচরণ আশা করি। আপনারা একটা মিছিল বের করবেন, একটা গন্ডগোল বের করবেন। সারা বাংলাদেশ থেকে আপনার এই ঢাকা শহরে আওয়ামী লীগ যুক্ত হয়েছে। ওই যশোর জেলার আওয়ামী লীগ বরিশাল জেলায়, বরিশাল জেলার আওয়ামী লীগ সিলেট জেলায়, সিলেট জেলার আওয়ামী লীগ ওই জেলায়। এরকম বিভিন্ন জেলায়, জেলায় তারা নানান ধরনের অপকর্ম করার জন্য তাদের ভেতরে এখন এই গ্রুপগুলোতে এই আলোচনা হচ্ছে। তারা টার্গেট নিয়েছে, অমুককে ধরতে হবে। এটা যাবে কারা? বরিশাল থেকে যাবে হচ্ছে ঝিনাইদহে। ঝিনাইদহে যাচ্ছেন মানে ঝিনাইদহের কেউ নাই। ঝিনাইদহের ওইখানের যারা আওয়ামী লীগের ছিল তারা কেউ দেখে নাই। একজন বিদেশ আছে, একজন ঢাকায় আছে, সেখানে তারা কিন্তু পরিকল্পনার সাথে সবাই আছে। এখানে আপনি নিউ মার্কেটের সামনে একটা ঘটনা ঘটাবেন, ডিজিএফআই আওয়ামী লীগের লোকজনের নিয়ে এসে ঢাকায় এনে তারা তাদের ক্যান্টনমেন্টে পর্যন্ত থাকতে জায়গা দিয়ে রেখেছে। তারা মাঠে নামানোর জন্য প্রস্তুত। এসে তারপরে ঘটনা একটা ঘটায় দিবে। আপনিও মারা যাবেন। আপনি তো ছাত্রদল করেন, আপনি তো এটার সাথে নাই। কিন্তু আপনার বুকে গুলি চালাবে। ওরা ২-৪ টা লাশ ফালায় দিবে। এই যে আপনি সবশেষ দেখেন, এই যে নুরাল পাগলা, এই নুরাল পাগলাই বদমাইশের লাশ উঠায় তারপরে করছে। এই বদমাইশের লাশের মধ্যে মুইতা দিলেও সমস্যা না। আমি খেয়াল করি না। ওই নিজের ইমাম মাহাদি দাবি করেছে, ওরে মুইতা দেন। ওর কিছু বক্তব্য আমি পরে শুনলাম। তো মানুষের ক্ষোভ আছে। এই মানে ডিজিএফআই কিন্তু ভাই আপনি ধরেন এক জায়গায় দাঁড়ায় আছেন, ডিজিএফআই এর লোক যায় আপনারে মারধর শুরু করে দিবে, আপনার দোকানে ভাঙচুর। এটা করবে না। করে কেমনে? আপনার দোকানের সাথে আরেক দোকানদারের সম্পর্ক খারাপ। তারে দিয়ে আপনার করবে যে ওরে একটু সাইজ করতে হবে, ওরে করো। আপনি যাবেন ওর দোকানে ওরে যাবেন মারতে। ডিজিএফআই এর লোক ৪-৫ জন থাকবে। আপনি তো খালি গেছেন ওরে ২-৪ টা চড় থাপ্পড় মারতে। ডিজিএফআই এর লোক যায় পেটের মধ্যে ঢুকাই দিবে চাকু একটা। হইল কি? ২ দোকানের এই ভাগাভাগি নিয়া দ্বন্দ্বে প্রাণ গেল আরেক দোকানদারের। মারল কে আসলে? তো ডিজিএফআই। দ্যাটস হাউ দে ওয়ার্ক। আপনার এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এই নুরাল পাগলার এখানে যেমন ছাত্রলীগের ২ টারে পরে পাওয়া গিয়েছে, এগুলি ডিজিএফআই, এগুলি রয়ের। তারা এই সারা দেশে এইভাবে ঘটনা ঘটাবে। সো আপনি একটা মিছিল বের করবেন, মিছিল বের করে আপনার কাজ থাকবে, ভাই ছাত্রদল তো জীবনে ছাত্রলীগের মতো হিংস্র হইতে পারবে না। কিন্তু ছাত্রলীগ আপনার ভেতরে ঢুকে যাবে। এখানে শত, শত হাজার, হাজার মানুষ আসবে। আপনি জানবেন নাকি কে ছাত্রদল আর কে ছাত্রলীগ আর কে ভারত থেকে এসছে? চিনবেন আপনি? চেনা তো সম্ভব না। যে কারণে আমি মনে করি যে আজকের যে ঘটনা, এই ঘটনা যদি নাকি আপনারা মনে করেন সামনের নির্বাচনে আপনি ২০১২ সাল ১৩ সালের ঘটনাগুলো যদি দেখেন, সেখানে একই অবস্থা ছিল। এই আওয়ামী লীগ জোর করে আপনি দেখেছেন যে সেই যে খুলনায় ছিল মনি, তারপরে ঢাকা সহ বিভিন্ন জায়গায় হেফাজতের ঘটনার পরপর যে নির্বাচনটা হইল সবখানে আওয়ামী লীগের ভরাডুবি হয়েছে। তারা কি করলো? জোর করে সেখানে নির্বাচিত হলো নিজেদের লোকজন। জোর করে এই মেয়রদেরকে ক্ষমতাচ্যুত করলো, জেলখানায় নিল। ১৪ সালে, ১৮ সালে, ২৪ সালে যে নির্বাচনে সবখানেই তো আওয়ামী লীগ জিতেছে। লাভ হয় নাই তো। সো জনগণের মন কেমনে জয় করা লাগে, কেমনে জয় করা যায় সেই ব্যবস্থা করেন ভাই। নাইলে এইভাবে জোর জুলুম এইসব শয়তানি বাটপারি এগুলি কইরা করা যাবে না। আমার কথা যদি জিজ্ঞেস করেন, আমি এবারের নির্বাচনে সাদিক কায়েমের পক্ষে ছিলাম। সাদিক কায়েমের পক্ষে কেন ছিলাম? কারণ এই দেশকে ভারত, পাকিস্তান এই ভাগাভাগি করা এটা এই দেশের মানুষ আর চায় না। যারা আপনাদের মতো এই যে বিরানী আলম সহ যেসব আপনাদের নতুন স্বঘোষিত বিএনপি সেজে এখন বিএনপির পক্ষে কাজ করার চেষ্টা করছে, এই মানুষগুলি আপনাদের ধ্বংসের জন্য যথেষ্ট। আর কিচ্ছু লাগবে না। আপনি যদি নাকি আজকে এই ভারত, পাকিস্তান এই না নিয়ে আসতেন, আমরা যেতাম না তো তাদের পক্ষে। আরে ভাই, এখন আপনি যদি মনে করেন যে বাংলাদেশের মানুষ এই ভারত, পাকিস্তান এই খুশি, তারা পাকিস্তানি রাজাকার বললে তারা খুশি হয়ে যাবে, তাহলে তাদের জন্য হাসিনার চেয়ে ভালো কেউ কিছু ছিল না। হাসিনার কেন তারা রাখে নাই? হাসিনার রাখে নাই কারণ তারা এই ভাগাভাগি পছন্দ করে না। আপনারা যদি সেই কাজই করেন, বাংলাদেশের মানুষ আপনাদেরকে ওইভাবে রেড কার্ড দেখাবে। ভালো হইতে হবে ভাই। জামাত যা করে, ছাত্র শিবির যা করে, তার চেয়ে ভালো কিছু করেন। এই দেশের মানুষ শিবিরের, আমি বিশ্বাস করি জামাত শিবিরের বাংলাদেশে বিএনপির অর্ধেক ভোটও নাই।
তারা নির্বাচিত হবে কেন? আপনি আপনার কাজ করেন। সারা দেশে চাঁদাবাজি হচ্ছে, এটা সত্যি কথা। আপনি এটা লুকায় রাখবেন কিভাবে? আমি বলব না, পিনাকি বলবে না, কনক সারোয়ার বলবে না, আরেকজন বলবেন, কেউ না কেউ বলবে। সারা সব দেশের মিডিয়া আপনি সেই পঞ্চগড়ের এক গ্রামের ওয়ার্ডের কমিটির স্বেচ্ছাসেবক দলের নেতা চাঁদাবাজি করতে গিয়ে কট। আরে ভাই সে যে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার হইলো, সে তো সেই পঞ্চগড়ের এক গ্রামের এক স্বেচ্ছাসেবক দল। হেডলাইন কি আসলো? হেডলাইন আসলো হচ্ছে স্বেচ্ছাসেবক দলের নেতা চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার। এরপরে তারেক রহমানের কাছে খবর গেল, যাওয়ার পর তারেক রহমান তো চাঁদাবাজির খবর শোনার সাথে, সাথে বহিষ্কার। অর্ডার দিয়ে দিয়েছে, সাথে, সাথে বহিষ্কার করতে হবে। বহিষ্কার করে দিল। এই যে গ্রেপ্তার হইল, নিউজ একটা হইল, বহিষ্কার করলে নিউজ আরেকটা হইল। ২ টাই কিন্তু পাবলিসিটি হইল যে আপনারা চাঁদাবাজি করেন। সো এখান থেকে বের হইতে হবে। আপনার দলে ভালো মানুষ আছে তো। এই বিএনপি গত ১৫ বছরে আমি তো মনে করি এদের ৮০ ভাগ মানুষ প্রচন্ড ভালো মানুষ। তারা এই চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান। তাহলে ২০% এ কন্ট্রোল করেন। তাদের কন্ট্রোল করার জন্য এক এলাকায় ৩ টা গ্রুপ। এক গ্রুপ যদি চাঁদাবাজি করে, ২ গ্রুপ এক হন। আপনারা নিজেরা আরেকটা কমিটি তৈরি করেন। করে ওদেরকে প্রতিরোধ করেন। এটা যদি না করতে পারেন, দেশের মানুষ কিন্তু এখন ঘরের মধ্যে বসে সবকিছু দেখে। কি হচ্ছে, কারা কি করবে, কিভাবে চলবে দেশ। তারা আপনাদের রেড কার্ড দেখায় দিবে। হিসাব করে চলতে হবে। নির্বাচনের যে গোয়েন্দা সংস্থা এখন সরকারকে চাপ দিচ্ছে, ভিসিকে চাপ দিচ্ছে যে এটা করা যাবে না। ছাত্রদলকে একটা দিয়ে ছাত্র শিবির আরেকটা এইভাবে ভাগাভাগি করে নিজেদের মতো করে করবে। এইজন্য এই ৫ই আগস্ট এতগুলো মানুষ জীবন দেয় না। নির্বাচন হবে, নির্বাচনে যার যা ফলাফল হবে তাকে সেই ফলাফল ঘোষণা করতে হবে। এর জন্য এই দেশ স্বাধীন হয়েছে। সো আমরা এতদিন অর্ধ স্বাধীন ছিলাম। ১৯৭১ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত পূর্ণ স্বাধীনতা লাভ করেছে এই দেশের মানুষ। আজকে সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়েছিল। আমরা নিজের চোখে দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভেতরে কি উৎসাহ উদ্দীপনা। আমি বাংলাদেশের এই শ্রেষ্ঠ মেধাবীদের যে বিদ্যাপীঠ আপনাদের কাছে অনুরোধ থাকবে, ভোট কেন্দ্রে প্রহরীর মতো দাঁড়িয়ে থাকবেন। যা ভোট গণনা হয়েছে সেটাই প্রচার করতে হবে, সেটাই প্রকাশ করতে হবে। এটা আপনাদের করতেই হবে। এটা যদি না করেন তাহলে নতুন করে এই ভোট কারচুপি, দিনের ভোট রাতে এগুলো চলতেই থাকবে। এটা বাংলাদেশে আর চলতে দেয়া যাবে না। সম্মানিত দর্শক, এই যে পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস যে কথাগুলা বলেছে বিএনপি এবং ডাকসু নির্বাচন নিয়ে, আগামীতে কি জাতীয় নির্বাচনে কি শিবির যেতে পারবে কিনা সেই বিষয়টা নিয়েও কিন্তু কথা বলেছে। সম্মানিত দর্শক, তাদের কথাগুলো কতটুকু যুক্তিসঙ্গত এবং কথাগুলো কতটুকু সত্য হতে পারে সেটা আপনারা দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, ডাকসু নির্বাচনের পর থেকে কিন্তু বিএনপি নিয়ে অনেকেই অনেকভাবে মন্তব্য করতেছে যে ডাকসু নির্বাচন দিয়েই শিক্ষা নেওয়া দরকার, বিএনপি আর ক্ষমতায় যেতে পারবে না, এমনটাই কিন্তু অনেকেই বলতেছে। কিন্তু কতটুকু সত্য বলতেছে সেটা আপনারা দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। সম্মানিত দর্শক, এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।